স্থির তড়িৎ বিভব এবং ধারকত্ব অধ্যায়ে এই লেকচারে আমরা তোমাদের এনসিইআরটি বুক অর্থাৎ পাঠ্য বইয়ের 2.8 অনুচ্ছেদের বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থিতিশক্তি রাশিমালা নির্ণয় করব। আমরা আগের লেকচারে কি পড়েছিলাম যে তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে অর্থাৎ বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে তড়িৎ স্থিতিশক্তির মান কত হবে, দুটো আধানের জন্য, তিনটি আধানের জন্য বের করেছিলাম। এই লেকচারে আমরা যথারীতি এখানে লেখা আছে 2.8.1 একটি আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা বের করব। কোথায়? বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে। একইভাবে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে দুটো আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করব। তারপর বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর উপর কতটুকু স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে এর রাশিমালা আমরা নির্ণয় করব। তাহলে চলো শুরু করি। প্রথম যেটা আমি বোর্ডে লিখলাম, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর একটি আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা কি হবে। ধরে নিচ্ছি যে আধানের জন্য অর্থাৎ যেই উৎস আধানের জন্য বাহ্যিক তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে ওই উৎস আধানটিকে আমি মূল বিন্দুতে রাখলাম। এই আধানের জন্য চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে। যেহেতু তড়িৎ ক্ষেত্র আছে, প্রত্যেকটা পয়েন্টে একটা নির্দিষ্ট মানের কি থাকবে, বিভব থাকবে। একইভাবে মূল বিন্দু থেকে আর দূরে আমি পি বিন্দুতে একটা বিভব ধরে নিলাম ভি। ঠিক আছে, মূল বিন্দু থেকে আর দূরে পি বিন্দুতে একটা বিভবের মান ধরে নিলাম। যেহেতু প্রত্যেকটা পয়েন্টে একটা আলাদা আলাদা বিভব থাকবে, এই জন্য আমি এখানে বিভব ধরে নিলাম ভি। তারপর তড়িৎ স্থিতিশক্তির সংজ্ঞা কি বলেছে, যে একটি আধানকে অসীম থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যতটুকু কৃতকার্য করা হয় তাই তড়িৎ স্থিতিশক্তি। এখানে কৃতকার্য ডাব্লিউগুলো তোমরা কি জানো, কিউ ইন্টু ভি। এখানে কিউ বলতে কোন কিউর কথা বলা হচ্ছে, যে আধানটাকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসব। আমি ধরে নিচ্ছি কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসা হলো, এই জন্য কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। যেহেতু এই কৃতকার্যই স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে, সুতরাং বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে একটা আধান কিউ আধানের উপর তড়িৎ স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু কিউ ভি। তবে ইউ ইকুয়াল টু কিউ ভি এই তড়িৎ স্থিতিশক্তিটা শুধুমাত্র একটিমাত্র আধানের জন্য, যে আধানটা মানে একটিমাত্র পরীক্ষক আধানের জন্য যে আধানটা অসীম দূরত্ব থেকে নিয়ে আসা হলো, যেখানে আমরা এই চিত্র অনুসারে কিউ আধানকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসলাম। এই রাশিমালা থেকে আমরা শক্তি, যদিও ইউ একটা তড়িৎ স্থিতিশক্তি, শক্তির একক ইলেকট্রন ভোল্ট সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান দিতে পারে। দেখো তাহলে আমরা জানি ইউ ইকুয়াল টু কিউ ভি। কিউ কি? ইলেকট্রন। ভি কি? ভোল্ট। কিউ হচ্ছে ইলেকট্রন, ভি কি? ভোল্ট। তাহলে 1 অর্থাৎ ইলেকট্রনের চার্জ কতটুকু? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আমি ভোল্টে 1 ভোল্ট লিখছি। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু ভোল্ট। এই কুলম ভোল্ট রাশিটাকে বলা হয় জুল। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এখানে আমি ইউ ইকুয়াল টু কত পেয়েছি? 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা অ্যাকচুয়ালি কার মান পেয়েছি? ইভির মান। অর্থাৎ 1 ইভি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল পরিমাণ। শুধুমাত্র মনে রাখার সুবিধার্থে বলছি, আমরা জানি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। শুধুমাত্র এই ভ্যালুটাই, যতটুকু ইলেকট্রনের চার্জ আছে ওই ভ্যালুটাই এখানে হবে। আর যেহেতু এটাকে আমরা কুলম আর ভোল্টের গুণফল যেহেতু জুল, এজন্য শক্তির একক এখানে কি হচ্ছে? কুলম ভোল্ট বা জুল। এখন আমরা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে দুটো আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা কত হবে তার রাশিমালা নির্ণয় করব। দেখো আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিয়েছি ওয়াই এক্স, যেখানে মূল বিন্দু হচ্ছে ও, কোঅর্ডিনেট যেখানে কোঅর্ডিনেট হচ্ছে 0 0।
মূল বিন্দুতে অজ্ঞাত কোনো আধান এখানে রাখা আছে। এই আধানের জন্য চারিদিকে তড়িৎ প্রাবল্য রয়েছে। যেহেতু চারিদিকে তড়িৎ প্রাবল্য রয়েছে, অবশ্যই চারিদিকে বিভিন্ন পয়েন্টে একটা ভিন্ন ভিন্ন মানের কি থাকবে, বিভব থাকবে। অর্থাৎ এই আধানের জন্য এখানে একটা নির্দিষ্ট বিভব, এখানে একটা নির্দিষ্ট, এখানে একটা সম্পূর্ণ আলাদা আলাদা সবগুলো কি থাকবে, বিভব থাকবে। সেই সুবাদে আমি কি বলতে পারি, পি বিন্দুতে একটা কি রয়েছে, বিভব রয়েছে, কিউ বিন্দুতে কি রয়েছে, একটা বিভব রয়েছে। তাও কার জন্য, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য। প্রথমে আমি ধরে নিই এই Q1 Q2 আধানকে আমরা অসীম থেকে এখানে প্রতিষ্ঠিত করিনি, অর্থাৎ এখান থেকে অসীম থেকে আমরা এখানে পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে এখনো আনিনি। তাহলে তার পূর্বে আমি ধরে নিচ্ছি পি বিন্দুতে বিভব হচ্ছে VR1। কেন R1 ধরলাম, এখানে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব ধরেছি R1, ও বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব ধরেছি R2। একইভাবে আমি এখানে বিভব দেখছি VR2। পি থেকে কিউ কত হবে, তাহলে 1 থেকে 2 আর 1 2। ঠিক আছে, তাহলে দেখো আমরা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য কি বলতে পারি, পি বিন্দুতে বিভব VR1, কিউ বিন্দুতে বিভব VR2। এখন অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু পিতে আনতে কৃতকার্য কতটুকু হবে। আমরা কোন আধানকে আনছি, Q1 আধান, তাহলে সেই সুবাদে আমি কি বলতে পারি, কৃতকার্য W = QV। এখানে কিউ কত, Q1 V, প্রথমে এখানে একটা বিভব রয়েছিল VR1। যেহেতু পূর্বে শুধুমাত্র এখানে একটা উৎস আধান ছিল, অর্থাৎ বাহ্যিক তড়িৎ ক্ষেত্র, এখানে আমাদের বাহ্যিক তড়িৎ ক্ষেত্র কোথায় আধান ছিল, কি আসল বিষয়, এই নিয়ে আমাদের আলোচনা করতে হবে না, তারা বলে দিয়েছে এখানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র রয়েছে। যেহেতু আমরা এখানে একটা কিউ আধান আনলাম, তাহলে কিউ আধানের জন্য চারিদিকে একটা কি সৃষ্টি হয়েছে, তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয়েছে। কিউ আধানের জন্য সেই সুবাদে চারিদিকে একটা নির্দিষ্ট মানে সবগুলো পয়েন্টে আলাদা আলাদা মানে কি সৃষ্টি হবে, বিভব সৃষ্টি হবে। একইভাবে Q1 আধানের জন্য, পি বিন্দুতে অবস্থিত Q1 আধানের জন্য কিউ বিন্দুতে কি রয়েছে, একটা নির্দিষ্ট মানের বিভব রয়েছে। এবং ওই বিভব যদি আমি Q1 আধানের জন্য আমি যদি বিভব যদি কিউ বিন্দুতে ধরি, তাহলে দেখো এখানে Q1, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, দূরত্ব হচ্ছে R1 2। এখানে যদি কিউ পয়েন্ট আমরা বিভব মেজারমেন্ট করি, তাহলে আমরা জানি বিভব V = 1/4πε0 Q/R, Q1/R। এক্ষেত্রে যেহেতু Q1 এর জন্য বিভবটা সৃষ্টি হচ্ছে, তাহলে Q1/R, আর বলতে এখানে R1 2। তাহলে খেয়াল করো কিউ বিন্দুতে দুটো বিভব রয়েছে, একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য, অন্যটা Q1 আধানের জন্য। আমরা ধরে নিয়েছি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য কিউ বিন্দুতে বিভব হচ্ছে VR2 এবং Q1 আধানের জন্য কিউ বিন্দুতে বিভব হচ্ছে V' = 1/4πε0 Q1/R12। তাহলে আমি এখন অসীম দূরত্ব থেকে Q2 আধানকে কিউ বিন্দুতে আনতে কৃতকার্য কত হবে, আমি ধরে নিচ্ছি W2 = যেহেতু Q2 আধান আনবো, তাহলে Q2 × VR2। এখানে খেয়াল রাখবে এই কেসটা আমি করেছি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে, অর্থাৎ এখানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে। তারপর আমি করব এখানে Q1 আধানের জন্য এখানে যে বিভবটা রয়েছে, এই বিভবটির জন্য কৃতকার্য W3 = আমরা আনছি Q2 আধান, এখানে অলরেডি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য বিভব রয়েছে, এই জন্য আমরা কৃতকার্য লিখলাম। একইভাবে Q1 আধানের জন্য বিভব রয়েছে, এই জন্য আমরা কৃতকার্য লিখব V' = Q2 × V' এর মান কত, এখানে 1/4πε0 Q1/R12। কিউটাকে আমি ডান দিকে নিয়ে নিলাম এক্সপ্রেশনটা সৌন্দর্য বৃদ্ধির জন্য, Q2/R12
টু। তাহলে এই কৃতকার্যই অর্থাৎ W1 W2 WT মোট এই পরিমাণ কৃতকার্যই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে দুটো আধানের জন্য মোট কৃতকার্যকে বোঝানো হয় এবং এই মোট কৃতকার্যই তড়িৎ স্থিতিশক্তি হিসেবে সংরক্ষিত থাকে। তাহলে সেই সুবাদে আমি মোট কৃতকার্য W = W1 প্লাস W2 প্লাস W3 লিখতে পারি, और W = Q1 VR1 प्लस Q2 VR2 प्लस 1/4πε0 Q1 Q2 বাই R1 2। তাহলে কি বলতে পারছি আমরা এখানে মোট কৃতকার্য W = Q1 V1 VR1 Q2 VR2 প্লাস 1/4πε0 Q1 Q2 বাই R1 2। এই কৃতকার্যই দুটো আধানের জন্য, অর্থাৎ এখানে লেখা আছে 2.8.2, তুমি যদি তোমার বইয়ে টেক্সট বুকে দেখো অর্থাৎ এনসিইআরটি বুকে দেখো, দুটো আধানের জন্য সম্মিলিত স্থিতিশক্তি। সুতরাং এই কৃতকার্যই স্থিতিশক্তি হিসেবে সংরক্ষিত থাকবে। সুতরাং ইউ ইকুয়াল টু হুবাহু এটা লিখে নেবে, আমি আবার লিখে দিচ্ছি VR1 প্লাস Q2 VR2 প্লাস 1/4πε0 Q1 Q2 বাই R1 2। এই কৃতকার্যই তড়িৎ স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে কোনো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য। এখন যদি এখানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র না থাকতো তাহলে কি পরিমাণ স্থিতিশক্তি হতো, যদিও আমরা এটা পূর্বের লেকচারে পড়েছিলাম, যারা দেখোনি দেখে আসো। বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের তড়িৎ দ্বিমেরুর উপর স্থিতিশক্তির রাশিমালা নির্ণয়ের ক্ষেত্রে সামান্য একটু টুইস্ট রয়েছে। তোমরা ভিডিওটা খুব সুন্দরভাবে দেখো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার অবশ্যই হবে। তাহলে শুরু করি। আমি ধরে নিয়েছি তড়িৎ প্রাবল্য বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ অবশ্যই দূরে কোথাও এখানে ধনাত্মক আধান বসানো আছে, দূরে কোথাও এখানে ঋণাত্মক আধান বসানো আছে। তাহলে এই ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো ঋণাত্মক আধানের দিকে যাচ্ছে। এই দূরত্বের মধ্যে আমি একটা ক্ষুদ্র একটা রিজিয়ন ধরে নিলাম যেখানে তড়িৎ প্রাবল্য সুষম, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের মানের পরিবর্তন প্রায় হয় না বা হয় না। যেহেতু প্রাবল্য ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যায়, এখানে আমি বলছি অ্যাকচুয়ালি দেখো, তার পূর্বে দেখো এই তড়িৎ ক্ষেত্রে আমি একটা তড়িৎ দ্বিমেরু রাখলাম যার দূরত্ব ক্ষুদ্র 2a এবং আধান সব সময় সমপরিমাণ এবং বিপরীতধর্মী রাখা হয়। এবং তড়িৎ প্রাবল্যের সহিত আমি তড়িৎ দ্বিমেরুটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্থাৎ P = 2a × Q, যা বা যারা এখানে 2l দূরত্ব ধরছ তাহলে 2l × Q। এটা ডাইরেকশন সর্বদা নেগেটিভ থেকে পজিটিভ, সেই সুবাদে মাইনাস থেকে আমি প্লাসের দিকে ডাইরেকশন দিলাম P ভেক্টর দিয়ে। এবং যে পয়েন্টে তড়িৎ দ্বিমেরুটা আর তড়িৎ প্রাবল্য ছেদ করেছে আমি ওই পয়েন্টটাকে ধরে নিচ্ছি মূল বিন্দু, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রে এইভাবে রাখা আছে। এবং যেহেতু উপরের আধানটা ধনাত্মক এবং নিচের আধানটা ঋণাত্মক, এই ক্ষেত্রে তুমি অবশ্যই জানো তড়িৎ প্রাবল্য ধীরে ধীরে এদিকে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, অসীম দূরত্বে গিয়ে কি পাচ্ছে, হ্রাস হচ্ছে। কারণ তড়িৎ প্রাবল্য শুরু হচ্ছে ধনাত্মক থেকে, শেষ হচ্ছে ঋণাত্মক দিকে। যেহেতু ঋণাত্মকের তড়িৎ প্রাবল্য শেষ হচ্ছে, এই জন্য এই ধনাত্মক আধানটা ঋণাত্মক আধান কর্তৃক আকৃষ্ট হবে। একইভাবে এই ঋণাত্মক আধানটা ধনাত্মক আধান কর্তৃক আকৃষ্ট হবে। যদি আকৃষ্ট হয় তাহলে এটা এদিকে চলে আসার চেষ্টা করবে, অর্থাৎ এদিকে একটা বল ক্রিয়া করবে, F = Q
ই, যেহেতু নেগেটিভ আধান তাহলে নেগেটিভ কিউ ই। একইভাবে এই ধনাত্মক আধানটা ঋণাত্মক আধানের দিকে, ঋণাত্মক আধান অর্থাৎ তড়িৎ প্রাবল্য মান যেদিকে কম ওইদিকে আকৃষ্ট হওয়ার কারণে এদিকে চলে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি F2 ইকুয়াল টু কিউ ই। এবং এই তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল কতটুকু ক্রিয়া করছে, লব্ধি বল মানে মোট কতটুকু বল ক্রিয়া করছে, মোট বল F ইকুয়াল টু F1 প্লাস F2। তুমি যদি F1 আর F2 কে যোগ করে দাও তাহলে কিউই, এখানে মাইনাস কিউই যোগ করে দিলে 0 হবে। অর্থাৎ কোনো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করা হলে এর উপর কোনো লব্ধি বল ক্রিয়াশীল হয় না। লব্ধি বল ক্রিয়াশীল না হওয়া সত্ত্বেও এখানে একটা কৌণিক বল কাজ করে। কৌণিক বল কাজ কোথা থেকে করে, কিভাবে করে দেখো, খেয়াল করো। যেহেতু যে কোনো একটা বল এদিকে টানছে, অর্থাৎ যে কোনো একটা বল দেখো এটাকে এইদিকে টানছে, আমি দেখিয়ে দিচ্ছি, এদিকে টানছে, তাহলে অবশ্যই এটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে যাবে গা। অর্থাৎ কি বলতে পারি, এই টানের জন্য তড়িৎ দ্বিমেরুটা ধীরে ধীরে নিচের দিকে চলে আসছে, এই অভিমুখটা ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? এই টান অর্থাৎ F1 আর F2 এটা কি বাহ্যিকভাবে আমরা দিচ্ছি নাকি নিজে থেকে সৃষ্টি হচ্ছে? এখানে অবশ্যই নিজে থেকে সৃষ্টি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই নেগেটিভ অর্থাৎ তড়িৎ প্রাবল্য অভিমুখ যেহেতু এদিকে ধীরে ধীরে কম হচ্ছে, এই জন্য এটা এদিকে নিজে থেকে টানছে এবং কৃতকার্যটা নিজে থেকে করছে। কিন্তু আমাদের হেডিং কি বলা হয়েছে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের তড়িৎ দ্বিমেরুর জন্য স্থিতিশক্তি, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর উপর আমরা কতটুকু কৃতকার্য করলে ওই কৃতকার্যই স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে তুমি জানো কৌণিক বল যাকে আমরা দ্বন্দ্ব বল বা টর্ক বলে থাকি, টর্ক টাউ ইকুয়াল টু, এই ক্ষেত্রে তুমি প্রমাণটা পেয়েছিলে তড়িৎ ক্ষেত্র আধান ও ক্ষেত্র চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে পেয়েছিলে একটা তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা টাউ ইকুয়াল টু পিই। তাহলে এই টাউ ইকুয়াল টু পিই অর্থাৎ কৌণিক বলটা কারণে ধীরে ধীরে এটা নিচের দিকে চলে আসছে, এটা ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে। কৌণিক বল অর্থাৎ এখানে টাউ ইকুয়াল টু কত আমরা প্রমাণ করেছিলাম পি ক্রস ই। তারপর খেয়াল করো, যেহেতু এই নিজস্ব টর্কের জন্য দ্বিমেরুটা নিচের দিকে চলে আসবে, এটা উপরের দিকে চলে যাবে, তার উপর বাহ্যিক কতটুকু কাজ করতে হবে, তাহলে বাহ্যিক কাজ আমাদের বিপরীতমুখী করতে হবে, অর্থাৎ এই অভিমুখে করতে হবে। কতটুকু করতে হবে, মিনিমাম টাউ এক্সটার্নাল ধরে নিচ্ছি, টাউ ইএক্সটি ধরে নিচ্ছি, টাউ এক্সটার্নাল মিনিমাম করতে হবে টাউ ইকুয়াল টু পি পরিমাণ। অর্থাৎ যতটুকু টর্কের জন্য দ্বিমেরুটা নিজে থেকে ঘুরে যাচ্ছে, যতটুকু টর্কের জন্য দ্বিমেরুটা নিজে থেকে ঘুরে যাচ্ছে, ঠিক মিনিমাম অতটুকুই টর্ক যদি তুমি দাও তাহলে দ্বিমেরুটার অভিমুখ চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে। তার থেকে প্র্যাকটিক্যালি তুমি যদি এটা ভাবো তাহলে সামান্য ক্ষুদ্রতম হালকা যদি একটু বেশি দাও টর্ক, তাহলে প্র্যাকটিক্যালি এটা ঘুরতে থাকবে। যদি ওই কেজি যদি ত্বরণ চলে আসে তাহলে হবে না। এখানে টাউ ইকুয়াল টু টাউ এক্সটার্নাল ইকুয়াল টু টাউ অর্থাৎ পি ক্রস ই পরিমাণ টর্ক যদি তুমি বাহ্যিকভাবে দাও তাহলে এটা সুষমভাবে ঘুরতে থাকবে বা ঘোরার চেষ্টা করবে। তাহলে আমাদের বাহ্যিক কতটুকু টর্ক প্রয়োগ করতে হবে, কৃতকার্য করতে হলে পি ক্রস ই। আর প্রকৃতপক্ষে টর্ক কি, টর্ক হচ্ছে একটা কৌণিক বল, তুমি ক্লাস 11-এ পেয়েছিলে। তারপর দেখো আমরা কি বের করছি, তড়িৎ স্থিতিশক্তি বের করতে আমাদের কৃতকার্য বের করতে হবে। কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু, ধরে নিই এই টর্কের জন্য এই দ্বিমেরুটা খুব সামান্য পরিমাণ অ্যাঙ্গেল ঘুরে গেল, অর্থাৎ দ্বিমেরুটা এই ধরে নিচ্ছি এটা ই, দ্বিমেরুটা এদিকে আছে থিটা অ্যাঙ্গেলে, এটা সামান্য ঘুরে গেল ডি থিটা পরিমাণ। তাহলে আমি ধরে নিচ্ছি কৃতকার্যগুলো বল ইন্টু সরণ। এখানে কৌণিক বল কত, টাউ এক্সটার্নাল, এবং সরণ কত
ডি থিটা। অর্থাৎ এখানে যেহেতু কণিক বলের জন্য অবশ্যই রৈখিক সরণ তো হবে না, কণিক বলের জন্য সর্বদা কণিক সরণ হবে। তুমি পেয়েছিলে ক্লাস 11-এ যে থিটাকে কণিক সরণ বলা হয় আর ওমেগাকে কণিক বেগ বলা হয়, টাউ আলফাকে কণিক ত্বরণ বলা হয়, টাউকে কণিক বল বলা হয়। কণিক বলের জন্য কখনো রৈখিক সরণ তো হবে না, কণিক সরণও হবে। এই জন্য কৃতকার্য DW বল ইন্টু সরণ। এখানে বল হচ্ছে কণিক বল, সরণ হচ্ছে কণিক সরণ। তাহলে টাউ এক্সটার্নাল মান কত? অবশ্যই কার সমান? টাউ এর সমান P ক্রস E ইন্টু ডি থিটা। তাহলে মোট কতটুকু কৃতকার্য হচ্ছে? মোট কৃতকার্য আমি ধরে নিচ্ছি যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ θ1 অ্যাঙ্গেল থেকে যে কোনো একটা অ্যাঙ্গেল পরিমাণ যে কোনো নির্দিষ্ট মানে θ2 অ্যাঙ্গেল পর্যন্ত এটা ঘুরেছে বাহ্যিক কৃতকার্যের জন্য। তাহলে DW গুলো, সুতরাং মোট কৃতকার্য W ইন্টিগ্রেশন DW ইকুয়াল টু ইন্টিগ্রেশন P ক্রস E ডি থিটা। আর লিমিটটা হচ্ছে θ1 থেকে আমরা কতটুকু ঘুরেছি যে কোনো একটা অ্যাঙ্গেল θ2 পর্যন্ত। তারপর W ইকুয়াল টু, তাহলে P ক্রস E যদি তুমি এটাকে ক্রস গুণফল করো A ক্রস B সূত্র অনুসারে PE সাইন থিটা ডি থিটা পাওয়া যায়। এখানে থিটা অ্যাঙ্গেল θ2 থেকে θ1 থেকে θ2 পর্যন্ত। তারপর W ইকুয়াল টু PE ইন্টিগ্রেশন সাইন থিটা শুধু তোমরা জানো মাইনাস কস থিটা, আমি মাইনাসটা সামনে লিখছি, তোমরা যেহেতু ইন্টিগ্রেশন করেছো বা আমি ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন তোমরা করেছো, এই জন্য সাইন থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা আপার লিমিট হচ্ছে θ2, লোয়ার লিমিট θ1 ইকুয়াল টু মাইনাস PE। আপার লিমিট যদি বসাও তুমি cos θ2 মাইনাস cos θ1, তারপর মাইনাসটা যদি তুমি এখানে গুণ করে দাও তাহলে কি পাচ্ছ? W ইকুয়াল টু PE, এটা চলে আসবে সামনের দিকে cos θ1 মাইনাস cos। কোনো টর্ক প্রয়োগ করো তাহলে তার উপর কৃতকার্য হবে PE cos θ1 মাইনাস cos θ2। এই কৃতকার্যই তড়িৎস্থিতি শক্তি হিসেবে সঞ্চিত থাকে। এই প্রকার যদি তুমি বলো তাহলে এখানে অবশ্যই ভুল হবে। এই কৃতকার্যই তড়িৎস্থিতি শক্তি হিসেবে সঞ্চিত হবে, এটা সম্পূর্ণভাবে মানে সঠিক না। অ্যাকচুয়ালি কি হচ্ছে, তুমি দ্বিমেরুটাকে একটা নির্দিষ্ট অবস্থান থেকে অন্য একটা অবস্থানে নিয়েছো, ওই অবস্থান থেকে অন্য অবস্থানে নেওয়ার জন্য যে স্থিতিশক্তিটা এখানে হচ্ছে এটাই, বা যে কৃতকার্য বা স্থিতিশক্তি হবে এটাই এই রাশিমালাটা। কিন্তু বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য মোট কতটুকু কৃতকার্য একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ঘোরালে বা কোন অবস্থান থেকে তুমি যদি দ্বিমেরুটাকে সরাও তাহলে কোনো কৃতকার্য মানে, অর্থাৎ কোন অবস্থান থেকে তুমি যদি দ্বিমেরুটাকে সরাও তার উপর মোট যতটুকু কৃতকার্য হয় এই কৃতকার্যই কি বোঝাবে? মোট স্থিতিশক্তির রাশিমালা। তাহলে সামান্য খেয়াল করো যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, তুমি একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করবে, একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জ। তুমি যদি মাইনাস চার্জটা এখানে আনো, প্লাস চার্জটা এখানে আনো, অর্থাৎ এইভাবে আনো, মাইনাস চার্জটা এখানে আনতে যেহেতু সামান্য দূরত্ব বেশি আনতে হবে তাহলে কৃতকার্য বেশি হবে। প্লাস চার্জ যেহেতু এখান থেকে সামান্য দূরত্ব এটার থেকে কম আনতে হবে তাহলে এক্ষেত্রে কৃতকার্যও কম হবে। তুমি যদি জিনিসটা দ্বিমেরুটাকে এভাবে রাখা হয়, অর্থাৎ তুমি ধরে নিচ্ছি এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো অসীম দূরত্ব থেকে তোমার মাইনাস আধানটা এখানে আনতে যতটুকু কৃতকার্য হবে, প্লাস আধানটা সেম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে এখানে আনতে সেম অতটুকু কৃতকার্য হবে, যেহেতু এখানে দূরত্বটা অবশ্যই উভয় ক্ষেত্রে সমান। তাহলে আমরা কি বলতে পারি যে থিটার কত ডিগ্রির জন্য, থিটার মান কত ডিগ্রির জন্য দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রে আনার পর কোনো কৃতকার্য হয় না। অর্থাৎ দ্বিমেরুটাকে তুমি কিভাবে স্থাপন করলে বাহ্যিক মানে অসীম দূরত্ব থেকে বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্রে তুমি কিভাবে স্থাপন করলে তার উপর কৃতকার্য শূন্য হয়। একমাত্র তুমি দ্বিমেরুটাকে এই অবস্থানে অর্থাৎ
তড়িৎ প্রাবল্যের সাথে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো তাহলে কি হবে, কৃতকার্য শূন্য হবে। কারণ অসীম দূরত্ব থেকে ধনাত্মক আধান এখানে আনলে বা এখানে আনলে, অসীম দূরত্ব থেকে ঋণাত্মক আধান এখানে আনলে উভয়ই সমান দূরত্ব আনতে হবে। সমদূরত্ব আনতে হলে এখানে কৃতকার্য সমান হবে। কৃতকার্য সমান হলে এই সংস্থার কৃতকার্য পার্থক্য কত হবে, 0 হবে। কিন্তু এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, তুমি অসীম দূরত্ব থেকে ধনাত্মক আধানটা আনতে তোমার কৃতকার্য নিজে থেকে দিতে হবে, আর ঋণাত্মক আধানটা অবশ্যই আকৃষ্ট হয়ে চলে আসবে। তাহলে কৃতকার্য আধান নিজেই করছে, তাহলে একটা কৃতকার্য বাহ্যিকভাবে দিচ্ছ আর একটা কৃতকার্য আধান নিজে ফিরে দিচ্ছে। তাহলে মোট কৃতকার্য যেহেতু সমান ও বিপরীতমুখী, এজন্য এখানে শূন্য হবে। অর্থাৎ তুমি এখানে কি বলতে পারো, যদি তবে এক্ষেত্রে θ1 = 90 ডিগ্রি এবং θ2 = থিটা ধরে পাই। কেন ধরেছি? কারণ θ1 অর্থাৎ প্রাথমিকভাবে যে কোণটা করেছে এটা অবশ্যই কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। শুধুমাত্র 90 ডিগ্রি হলে দ্বিমেরুর উপর ওই অবস্থানে কোনো কৃতকার্যই কাজ করে না, মানে বাহ্যিকভাবে আধানদ্বয় তড়িৎ ক্ষেত্রে আনতে কোনো কৃতকার্যই হয় না। তাহলে খেয়াল করে দাও, θ1 যদি 90 ডিগ্রি হয় তাহলে ডাব্লিউ গুলো কত হচ্ছে, পি cos 90 sin 0 মান 0 cos 90 0 মাইনাস cos θ2 ভ্যালু আমি এখানে ধরে নিচ্ছি থিটা, তাহলে cos θ2 অর্থাৎ W = PE মাইনাস PE cos θ। এটা যদি আমি ডট গুণফল হিসেবে লিখি, P ভেক্টর ডট E ভেক্টর, অর্থাৎ আমরা কি পেয়েছি যে মোট কৃতকার্য W = মাইনাস P ভেক্টর ডট E ভেক্টর। তারপর তুমি কি বলবে, এই কৃতকার্যই কোনো দ্বিমেরুর উপর তড়িৎস্থিতি হিসেবে সঞ্চিত থাকে। সুতরাং U = মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর। তাহলে আজকের লেকচার এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে বা বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কোনো টার্ম বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি অবশ্যই জানাতে পারো কমেন্ট সেকশনে।